আসলে কোনোটাই পুরোপুরি মনে হয় কোনো সময় কোনো বই শেষ হয় নাই। সাধারণত আমার নন ফিকশনই ভালো লাগে। ফিকশন ১টা ২টা হয়তো পড়া হয়েছে। অনেক আগে তো ঠিক মনে নেই। তবে নন ফিকশনই ভালো লাগে বা ওইটার প্রতি আগ্রহটা বেশি। যখন একটু বুঝতে হয়েছে শুরু করেছিলাম, পুলিশ হওয়ার ইচ্ছে ছিল। সেরা অর্জনের দিকে হাঁটা যে দীর্ঘ পথ, ওই পাই ফেলতে পারিনি। অর্জন তো অনেক পরের কথা। সেই সচেতন হওয়ার জন্য সামগ্রিক যে পরিবেশ, যুদ্ধের সামনে কোনো পরিবেশটা নাই। ওর সামগ্রিকভাবে তার পরিবার, তার পারিপার্শ্বিক অবস্থা, সমাজ, রাজনীতি, অর্থনীতি, এই সামাজিক অবস্থা বা পরিবেশের যে সমস্যা, এই অবস্থায় তার যে একটু ভাবনার জন্য আরেকটা বড় বিষয়, কিছু ভাবতে গেলে স্পেস দরকার। যেখানে বড় হচ্ছি সেটা যে জায়গায়, সেই জায়গার কথা বলছি, যে স্পেসের বড় অভাব। এই জন্য দেখা যায় ওই এই গলির ভেতরে চায়ের নোংরা দোকানে, চারিপাশে নোংরা, এর মধ্যে গিঞ্জি একটা চায়ের দোকান, সেখানে ধোঁয়া, দূষণ, মানে হই হুল্লার। এর মধ্যে আসলে তরুণরা যে রাজনৈতিক চিন্তা ভাবনা করবে, খুব বেশি কমিটেড তরুণ না হলে মানে পরিবেশটাই নাই। মোট জনসংখ্যা ১৫ লক্ষেরও অধিক। এটা স্বাভাবিকভাবেই হবে, কারণ মানুষের পানির অপর নাম জীবন। এটা আমাদের উপলব্ধির মধ্যে যদি থাকে, তাহলে এটা ছাড়ার কোনো উপায় দেখি না। মানে আমরা এমন একটা জায়গায় থাকি, এই সাংবাদিক বন্ধুরা প্রায়ই আমাদের প্রশ্ন করে যে আপনাদের সমস্যাগুলো কি কি। আমরা এর উত্তরে বলি যে এখানে কি সমস্যা নাই যে আমরা এখানে জীবনযাপনের মধ্যে দিয়ে যাই না। আমাদের ওই অঞ্চলের দরিদ্র মানুষের তো সেক্ষেত্রে যত কম দামের খাবার সেটাই তার কাছে জনপ্রিয় মনে হয়। সেটা কোনো নির্দিষ্ট নাই, দামের উপর নির্ভর করে। ওই যে একটু আগে বললাম, আমাদের জীবনযাপন এমন কঠিন করে ফেলছে, যার যেটার মধ্যে সে ভুক্তভোগী, সে তার কাছে এইটাই মনে প্রধান সমস্যা। সেক্ষেত্রে আমাদের আসলেই প্রত্যেকটা মানুষের জীবনযাপনের জন্য ন্যূনতম যে মর্যাদা নিয়ে বাঁচতে হয়, এই জন্য যেগুলো আমাদের হাত দিতে হবে, আমরা সেইগুলোর দিকে হাত দিব। সেটা হচ্ছে জলাবদ্ধতা ইচ্ছা করে করা হয়েছে। যদি এটার পেছনে একটা বড় কারণ আছে। আর এখন হচ্ছে ইচ্ছা করে রাখার পেছনে কারণ হচ্ছে যে মূল সংকটের দিকে না দৃষ্টি দিয়ে সংকটের আশেপাশে ঘোরাঘুরি করে যা করা হয়েছে, বরঞ্চ এই সংকটকে আরও ঘনীভূত করা হয়েছে। এই করার পেছনে উদ্দেশ্য বললাম যে উদ্দেশ্যমূলক, এটা হচ্ছে এই করার মানে সংকটের সমাধানের কথা বলে নানা রকম প্রকল্প নেওয়া হচ্ছে, ওই প্রকল্পে ফেল করছে, আবার নেওয়া হচ্ছে, আবার ফেল করছে, আবার এরকম একটা চক্রের মধ্যে চলছে। সেই ক্ষেত্রে জলাবদ্ধতা সংকটের সমাধানের জন্য যে এই ব্যাপারে যারা বিশেষজ্ঞ, যারা অভিজ্ঞ মানুষ আছে, স্থানীয় পর্যায়ে, জাতীয় পর্যায়ে, দেশের বাইরের প্রয়োজনে, তাদের সাথে খোলামেলা আলাপ করে যে একটা দীর্ঘমেয়াদী এবং মধ্যমেয়াদী এবং স্বল্পমেয়াদী প্রক্রিয়া যা নেওয়া দরকার, আমরা সেদিকে অবশ্যই যাব। নির্বাচন এবং ভোটার এবং প্রার্থীর যে সম্পর্ক, এই সম্পর্ক যদি সহজ না হয়, স্বাভাবিক না হয়, খোলামেলা আলোচনার মাধ্যমে একটা জায়গায় না আসা হয়, তাহলে আমাদের এই যে ঘুরপাক খাওয়ায় দেওয়ার যে নির্বাচনের প্রক্রিয়া, এই প্রক্রিয়ার মাধ্যমে যেই মানে শেষমেশ একটা প্রোডাক্ট বের হবে, এটা সত্যিকারের মানুষের জন্য কাজ করবে না। আমার কাছে মনে হয় যে প্রার্থী যেমন দায় আছে, ভোটারেরও দায় আছে। প্রার্থী যেমন মানুষকে শ্রদ্ধা, ভালোবাসা যে চোখে দেখবে, তার কাছে যাবে, ভোটারের সেই জায়গায় এই চেষ্টাটা করা উচিত। যেমন আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনে করছি, যদি সমস্ত দায় আমি নেই এবং সমস্ত কষ্ট করছি, আজকে 4 দিন যাবৎ একেবারে অমানসিক কষ্ট, এখন যখন আমাদের বন্ধুর সাথে আলাপ করি, বলে আপনার করতে হবে, তখন আমার পাল্টা প্রশ্ন জাগে না, এত কষ্ট কেন করব? ভোটার কি দায় নাই? যে আমরা যদি ভোটার মনে করে যে উনি বা যে কোনো প্রার্থী স্বতন্ত্র হতে পারে, কোনো দলের হতে পারে, যে সে তো আমাদের কাজ করবে, জনগণের মানে একজনের, যদি খাঁটি বাংলায় বলি, জনগণের চাকর হবে বা জনগণের কামলা হবে, তাহলে যে কামলা নিয়োগ করবে তারও তো দায় আছে, তারও তো ভালো কামলা খুঁজে নেওয়ার দায় আছে। শুধু যদি প্রার্থীর উপর দায় চাপায় দেয়, তাহলে সেই ক্ষেত্রে প্রার্থী নানা উপায়ে মানুষকে ছলে বলে কৌশলে মানুষকে ভুলাবে, ভোট নেবে। শেষ পর্যন্ত প্রার্থীর যে মূল টার্গেট, যেখানে গিয়ে নিজেরটা দেখা, নিজের পরিবারের জন্য দেখা, আশেপাশের মানুষের জন্য দেখা, শেষ পর্যন্ত বৃহত্তর যে মানুষ, সেই মানুষকে যে ভুলে যাওয়ার যে অন্যতম কারণ বা ভুলে রাখার যে প্রক্রিয়া, এই প্রক্রিয়া যদি ভোটার এবং প্রার্থীর মধ্যে যদি একটা খোলামেলা আলাপ না হয়, তাহলে এই সংকটের মধ্যে এই ঘুরপাক আমরা খেতে থাকবো এবং আমরা সংকটের মধ্যে ছিলাম, আমাদের সন্তানরা থাকবে, তারও যে প্রজন্ম, এই প্রজন্ম এর মধ্যেই থেকে থাকবে। তাই আমি ভোটারদের অনুরোধ করছি যে একটা খোলামেলা একটা মিথস্ক্রিয়া হোক, প্রার্থী প্লাস ভোটার। প্রার্থীরও কষ্ট করতে হবে, ভোটারদের কষ্ট করতে হবে। ভোটার দায় এড়িয়ে যে আমি ভোট দেবো না, আমি এই করবো না, সেই করবো, এটা করলে এই যে বিদ্যমান যে প্রক্রিয়া, এই যতদিন এই প্রক্রিয়া আছে, এই প্রক্রিয়ার মধ্যে তাহলে আর ভালো থাকা যাবে না। সেই ক্ষেত্রে আমার মনে হয় কাজ করতে গিয়ে বুঝছি যে প্রার্থীকে যেমন দায় নিতে হবে, ভোটারদের নিতে হবে, তাহলে যদি একটা ভালো কিছু আসে। আমরা আসলে পুরো নির্বাচন ব্যবস্থায় যে আমরা প্রার্থী হয়েছি, এই আলোচনার মধ্যেই আমরা নাই। কারণ আমরা প্রার্থী হয়েছি মূলত রাগ, ক্ষোভ, জেদের জায়গা থেকে। আমরা এই পরিমাণ ভুক্তভোগী, মানে আমাদের জীবন দিয়ে আমরা ভুক্তভোগিতার
আমাদের নানা সময় প্রমাণ দিতে হয়েছে। তাই আমরা এই তর্কে যাব না। এই জন্য আমরা নির্বাচনে আসতাম না যদি যারা প্রার্থী হয়েছেন তারা যদি মনে হতো তারা এই অঞ্চলের প্রতি দরদি, প্রকৃত অর্থে দরদি, তাহলে আমরা আসতাম না। যেহেতু আমাদের টোটাল দৃষ্টিভঙ্গিটা বা চিন্তার জায়গাটা ভিন্ন, তা আমরা এই তর্কের মধ্যে আমরা যেতেই চাই না। আমাদের এই পর্যন্ত আসা পুরোটাই যেটাকে বলে গণচাঁদা। আমাদের সামাজিক কর্মকাণ্ডে আমরা জীবনে যা করেছি পুরোটাই গণচাঁদাই করেছি। সেই ক্ষেত্রে আমাদের ক্রাউড ফান্ডিং নিয়ে যে স্বচ্ছতা জবাবদিহিতে আসে, সেই ক্ষেত্রে আমার ন্যূনতম ভীত নই, বরঞ্চ আমরা এটাকে আরও চাই যে সমাজের প্রত্যেকটা জায়গায় এই ক্রাউড ফান্ডিং দিয়ে নানা রকম সামাজিক কাজ করা হোক, সেটা রাজনৈতিক হতে পারে। আমরা তো বললাম যে আমরা আসলে নির্বাচন করতে আসতাম না এই এমপি ইলেকশনে। সেটা হচ্ছে আমাদের অঞ্চলের যে দুর্ভোগের মধ্যে আমরা আছি, যে আমরা এই জন্য বলি যে আমাদের এই অঞ্চলের নাগরিক সুবিধা বলতে যা থাকে মানুষের, তার ন্যূনতম সুবিধা নাই। সেই ক্ষেত্রে মনে হয়েছে যে আমাদের নির্বাচনের সময় মানুষের কানটা একটু পরিষ্কার খোলা থাকে, তার একটু আলোচনা হলে সে তার মধ্যে যায়। এবং আমরা দীর্ঘদিন সমাজে কাজ করছি, কাজের ওই পরিধি বাড়ানোর জন্য আমাদের নির্বাচনে আসা যে যারা প্রার্থী হয়েছেন বা সরকার, তাদের কাছে মেসেজ দেওয়া যে আমাদের সংকট এই, সমাধানের জন্য এই করা উচিত, কিন্তু আপনারা সংকট দেখছেন না, সমাধান তো দূরের কথা। ওই জায়গা থেকে আমরা নির্বাচনে আসছি। সেই ক্ষেত্রে যেহেতু দীর্ঘদিন ধরে মানুষের সাথে আসি, যেহেতু একটা সময় ছোটোবেলা সরাসরি রাজনীতির দলের সাথে যুক্ত ছিলাম, একটা সময় যখন দেখলাম আর এই রাজনৈতিক দল প্রকৃত অর্থে রাজনীতি চর্চা না করে তার নানা রকম যত অপকর্ম আছে, খারাপ কাজ, তা চর্চা করে সেখান থেকে বের হয়ে এসে আজ পর্যন্ত কোনো দলের সাথে যুক্ত হয়নি। আর নির্বাচনে কোনো দলের হয়ে যে আলোচনা আসছে, এটা অনেকে বলছিল যে ওইটা হলে সহজ হয়, কিন্তু আমরা সহজ পদ্ধতি যেতে চাই না। আমাদের নির্বাচনে আসাটা একটা অনেক বড় ঝুঁকি। এই ঝুঁকির মধ্যে আমরা চর্চা করছি, এবং আমাদের 1% যেই ভোটের ব্যবস্থাটা আছে স্বতন্ত্র প্রার্থী হওয়াতে, সেটা আমরা অতিক্রম করেছি এবং আমরা নির্বাচনের প্রাথমিক জয়লাভ করেছি। আমরা এখন যাতে আজকে 4 দিন যাবৎ নির্বাচনের প্রচারণা চালাচ্ছি, আমরা যখন 1% ভোটের জন্য গণসাক্ষ্য নিতে গেছি, এর চেয়ে অনেক অনেক কঠিন। এবং আমরা বলছি যে পুল সিরাত পার হয়ে আসছি নির্বাচনী প্রক্রিয়ায়। তো সেই ক্ষেত্রে আমরা স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফাইট করার জন্য আসছি। মানে আমরা মূলত আমাদের জীবনটা আসলে ফাইটের মধ্যে আছে, এই ফাইটের অংশ হিসেবে নির্বাচন ঘটেছিল। হচ্ছে যে পুলিশের সাথে স্থানীয় এক মানুষের মোটরসাইকেলের আরোহীর কথা কাটাকাটি একটা পর্যায়ে জনতা এবং পুলিশের মধ্যে একটা ধাওয়া পাল্টা ধাওয়া, মারামারি, অনেক কিছু ঘটে যায়। এবং সেই ঘটনা আমি 1 ঘন্টা পরে ওখানে উপস্থিত হই। 1 ঘন্টা পরে উপস্থিত হয়েছি এই জন্য, আমাকে এক বন্ধু জানানোর পর আমার এই জন্য এখানে উপস্থিত হয়েছিলাম যে আমার এলাকায় এত বড় একটা ঘটনা ঘটেছে, সেটা আমার তো বুঝতে হবে কেন ঘটলো। সেই ক্ষেত্রে বোঝাপড়ার জন্য আমি ওইখানে গেলাম, গিয়ে বোঝার চেষ্টা করলাম। এবং আমার পূর্বের ধারণা ছিল যে এই পুলিশ বক্সের উপর মানুষের দীর্ঘদিনের একটা ক্ষোভ আছে, কারণ পুলিশের ডিউটি ঠিকমতো পালন করে না, ওইখানে চাঁদাবাজির একটা কথা আছে, পুলিশের ভাগবটার বিষয় আছে। এই দীর্ঘদিনের এই ক্ষোভ রাগ থেকে ওই ঘটনাকে সূত্রপাত করে, ওই ঘটনাকে কেন্দ্র করে ঘটনা ঘটেছে। এটা যখন এই কয়েক ঘন্টা খানেক পরে কয়েকজন সাংবাদিক ওখানে গিয়েছিল, তারা এখন তাদের বিষয় তেমন কোনো ফুটেজ পায় নাই। তারা খুঁজছিল এমন কাউকে দিয়ে বলানো যেন এই তাদের এই ফুটেজটা যেটা না পেয়েছে সেটা যেন তার বক্তব্যে চলে আসে। তো আমাকে বললো, আমি পুরো আমার মতো করে আমার ঘটনাটা বলার পর একদিন পরে আমাকে একজন বলছে, ভাই আপনাকে তো ডিবি খুঁজছে এবং মামলা হয়েছে। তখন আমি গুরুত্ব দিলাম, যে বলছে সে তখন ক্ষমতাসীন দলের সাথে যুক্ত ছিল। আমি গুরুত্ব দিলাম, দিয়ে আমি গা ঢাকা দিইনি। এই জন্য দিই নাই, তখন ওই ঘটনাকে কেন্দ্র করে একটা অজ্ঞাতনামার মামলা হয়েছিল। তখন আমি জানি অজ্ঞাতনামার মামলার মানুষের ওই অঞ্চলের মানুষের উপর কি ধকল যায়। তখন বিষয়টা এমন ছিল যে সাধারণ মানুষ এর সাথে অনেকে সাধারণ মানুষ যুক্ত ছিল, এবং সাধারণত পুলিশ এবং যখন এই মামলা বাণিজ্যের সাথে যারা যুক্ত থাকে, তারা এটাকে কেন্দ্র একটা বড় বাণিজ্য হবে সেটা আমি ধারণা করেছিলাম। এবং করলে যে সাধারণ মানুষের পক্ষে কে দাঁড়ানোর কেউ ছিল না। আমি ঝুঁকি নিয়ে এই মানুষের সাথে দাঁড়ানোর জন্য আমি আর গা ঢাকা দিই নেই। পরে আমি যখন আরও খোঁজখবর নিতে গিয়ে একদিন উপরে যাই, তখন আমাকে একজন ইনফর্মার বলে, সে আমাকে দেখিয়ে দেয়, পুলিশ আমাদেরকে ধরে নিয়ে যায়। প্রথমে নিয়ে বলে, আপনার সিনিয়রদের সাথে কথা বলতে হবে, আপনাকে আমরা গ্রেপ্তার করছি না, জাস্ট একটু কথা বলে চলে আসবেন। আমাকে প্রথমে গাড়িতে ওঠানোর পরেই আমার সাথে খারাপ আচরণ শুরু করার পর যখন আমরা ভেতরে নিয়ে যায় থানার ভেতরে, তখন আমার ওই 3-4 জন পুলিশ কর্মকর্তা ছিলেন, আমার সাথে যাচ্ছে তাই কথাবার্তা বলে। একটা পর্যায়ে আমার গায়ে হাত দেয়, মানে লাঠি ব্যবহার করার পর ওই
যাচ্ছে তাই ব্যবহার এবং লাঠির আঘাত, মানে আমার আজও মানে মনে পড়লে অসম্ভব রকম মানে মানুষ হিসেবে আত্মগ্লানি আমি এখনও অনুভব করি যে জীবনে কোনো অপরাধ করি নেই, কোনো মানুষের ক্ষতির কারণ হয়ে নেই। এই রাষ্ট্রীয় বাহিনী যার বেতন হয় আমার টাকায়, জনগণের টাকায়, যার দায়িত্ব মানুষকে নিরাপত্তা দেয়া, ভালো মানুষকে নিরাপত্তা দেওয়া, যার দায়িত্ব হচ্ছে যারা খারাপ মানুষের সময় তাদেরকে নিবৃত্ত করার জন্য তার ভূমিকা রাখা, এইরকম একটা বাহিনী আমাদের গায়ে হাত দিল, সেটা আসলে ভোলা খুবই কঠিন। তারপরে সে অনেক কথাবার্তা বলার পর যখন আমাকে এই থানা গাড়িতে ঢুকানো হলো, তখন এক কনস্টেবল আমাকে একটা মন্তব্য আমার খুব ভালো লাগছে। কনস্টেবল ঢুকাচ্ছে আর বলছে যে চাচা আপনার সব কিছুই খারাপ লাগে কিন্তু একটা জিনিস ভালো লাগে। আমি বললাম কোনটা? বলে যে ওয়াসার এমটি কি পানি খাওয়াচ্ছে না, এটা আমার খুব ভালো লাগছে। তখন বুঝলাম যে পুলিশ আমাদের সম্পর্কে খোঁজখবর রাখে। তো এটা হচ্ছে যে ঘটনা, যে ওই ঘটনার পরে পুলিশ তো এখানে থানায় নিয়ে গেল, কতক্ষণ পরে আমাকে ডিবিতে ট্রান্সফার করলো। ডিবিতে যখন ট্রান্সফার করে আমার চোখটা বেঁধে ফেললো। আমি তখন একটু ধারণা করলাম যে তাদের আসলে উদ্দেশ্য খুব ভালো না, কিন্তু ওই সময় তার কারোর সাথে যোগাযোগ করতে পারিনি। তবে এর আগেই যখন আমাকে গ্রেপ্তার করে তখন আমার এক বন্ধু এবং আমার মেয়েকে জানাতে পেরেছিলাম। তো বাইরে কী হচ্ছে আমি জানি না, ডিবি আমাকে চোখ বেঁধে নিয়ে যাচ্ছে। একটা পর্যায়ে কনস্টেবল আমাকে বলছে যে চাচা কেন যে ঝামেলা করেন, এখন যে সারা জীবনে যে বাতারে ব্যথায় ভুগবেন, এটা কি হবে বলেন। তখন আমি বুঝলাম যে টর্চার করবে, আর কি আর করা, তখন তো চলছে, গুম খুনের পর্ব চলছে। আমাকে নিয়ে গেল ডিবির কার্যালয়ে নিয়ে নানা রকমভাবে জেরা শুরু করলো, নানাভাবেই সে অনেক প্রশ্ন করলো। আমরা সব প্রশ্নের উত্তর দিলাম। দেওয়ার পর যখন আমাদের আটকাতে না পারছে তখন আর কী করবে, তখন বুঝলাম যে অনেক সাংবাদিক বন্ধুরা বা অনেকেই খোঁজ খবর নেওয়া শুরু করছে ফোনে। তখন বুঝলাম যে একটা ঝামেলা হয়েছে, অথবা তারা একটা কিছু করতে যাচ্ছে। তো এখানে দীর্ঘ প্রায় 5-6 ঘন্টা আমাদের গুমের মধ্যে ছিলাম। যখন বের হলাম, আমাদের অনেক বন্ধুরা ডিবির কার্যালয়ের সামনে ছিল, তাদের কারণে হয়তো বা সুবাদে বের হয়েছে। নাহলে পরে বুঝলাম, যখন বের হওয়ার পর বুঝলাম যে অনেক ঘটনা ঘটে গেছে, এবং মনে হলো যে যদি দেশ বিদেশে নানা রকম যাদের ভালোবাসায় নানা সময় পেয়েছি, তাদের যদি সক্রিয়তা না থাকতো হয়তো বা আজকে আমার জীবনে বেঁচে থাকতাম কিনা সন্দেহ ছিল। আসলে অ্যাক্টিভিস্ট আর রাজনীতি, এটা দুইটার মধ্যে কি একটা তফাৎ আমি সেটা বুঝি না। মানে আমি আসলে রাজনীতি করছি। এখন রাজনীতি একটা হতে পারে দলের হয়ে, একটা দলের বাইরে থেকে। আমি দলের বাইরে থেকে এখন করছি। আমি এরকম এখন দল পাই নাই যে দল আর প্রকৃত অর্থেই মানুষের সুখ দুঃখ বা মানুষের যে মানে আক্ষরিক অর্থে বা অর্থ বা একটা পরিবর্তন চায়, যা দৃশ্যমান আছে, এমন পাই নাই। ছোটোখাটো হয়তো আছে, তা ওই ভয়ের জায়গাতে হয়তো ছোটো দলগুলো যায় নাই, বা ওইরকম কারা কে এত আন্তরিকভাবে করছে আমি তাদের কাছে পৌঁছে পারি না, বা তারাও আমার কাছে পৌঁছতে পারে নাই। তো সেক্ষেত্রে অ্যাক্টিভিজম আর রাজনীতিকে আমি খুব একটা আলাদা করে দেখি না। আর সেটা বলছে অংশ হয়ে যাবে, যেমন আমরা এই নির্বাচন করছি, নির্বাচনের একটা কথা এলাকায় খুব প্রচলিত যে এমপির কি ক্ষমতা আছে। এমপিতে তেমন ক্ষমতা নেই। আর যদি কোনো কারণে আমাকে বলে যে কোনো কারণে আপনি ধরেন এমপি হয়ে গেলেন, তাতে আপনি কোনো কাজই করতে পারবেন না, তাহলে আপনাদের ধরেন বিরোধী দলের বা একজন স্বতন্ত্র এমপি কীভাবে করবেন। এই কথা সত্য, কিন্তু এই সত্যের পেছনে অনেক কথা আছে। এই সত্যটা এমনি তৈরি হয় না। এই সত্যটা হচ্ছে সমাজে একভাবে তৈরি হয়েছে, সে দীর্ঘ চর্চার ফলে। চর্চাটা হচ্ছে যে যখন এমপি হয়ে যায়, দলের বাইরে অথবা দলের ভেতরে, স্বতন্ত্র অথবা বিরোধী দল, কোনো সময় আমি আমার এলাকার কথা বলছি, আমি আমার এলাকাতে যে কেউ এমপি হয়েছে, যদিও আমাদের এলাকায় যারা এমপি হয়েছে তারাই ক্ষমতায় ছিল, তো সেক্ষেত্রে যারা ক্ষমতায় থেকেছে, এমপি হয়েছে, তারা কি করতে পারছে? তেমন কিছু করতে পারে নাই। সেক্ষেত্রে কারণ তেমন কিছু করতে পারে কি, মানুষের যেই আমাদের আধিক্য ছিল, মানুষের যে চাহিদা ছিল, মানুষেরকে যেই যাপন করার জন্য মানুষকে মর্যাদা দিয়ে যাপন করানোর যেই কাজ ছিল রাজনীতির, সেটা ধারে কাছে কথা নেই, বরঞ্চ প্রতিবারই উল্টো হয়েছে। কারণ আমি একটা সরাসরি একটা অংশের সাথে ছিলাম। এমপি হওয়ার পেছনে আমি অনেক ভূমিকা রেখেছিলাম। যখন এই এমপি হওয়ার যিনি এমপি হয়েছিলেন, সে এমপি হওয়ার আগে যেই কথা বলেছেন, আমি এমপি হওয়ার পর আমি নিজে ওই দলের সাথে যুক্ত ছিলাম, দেখি তার বিপরীত কাজ করতে। তারপরে দীর্ঘদিন ওই দল আর করা হয়নি, কয়েকদিন পরে ওই দলটাকে আমার ছাড়তে হয়েছে। এরপর আর কোনো সরাসরি দলের সাথে যুক্ত হয়ে নাই। কিন্তু যেটা এমপির ক্ষমতা আছে, সেই ক্ষমতা কোনো এমপিকে আজ পর্যন্ত প্রয়োগ করতে দেখে নেই। সেইটা হচ্ছে এমপির সততা, স্বচ্ছতা, জবাবদিহিতা। এই জায়গাগুলো যদি এমপি স্বচ্ছতা, সততা যদি চর্চা করতে পারেন, এবং মানুষের যদি বিশ্বাস এবং আস্থার মধ্যে নিতে পারেন যে আমি যা মুখ দিয়ে বলি তা করি, তাহলে আমরা নিশ্চিত সেই এমপির মতো পাওয়ারফুল কোনো এমপি হতে পারে না। এখন এইটা হচ্ছে আমি আমার মধ্যে দেখছি কোনো রকম কেউ করতে চায় না, এবং আমি সামনে আশঙ্কা করছি কেউ করবে না। ওই জায়গা থেকে আমাদের নির্বাচনে আসা, আমরা একটা উদাহরণ তৈরি করতে চাই। এবং আজকে পর্যন্ত, আজকে নির্বাচনের প্রচারণের 4 দিন,
এবং এই নির্বাচনের পুরো প্রক্রিয়ার মধ্যে আমরা সেটা অক্ষরে অক্ষরে পালন করছি এবং সেখানে যদি কোনো ভুল হয় সেটা আমরা মানুষকে বারবার প্রশ্ন করছি। আমরা গিয়ে অনেক সময় এমন ভোটারদের সাথে এমন গিয়ে ভোটারদের উল্টো জেরা করা শুরু করি, অনেক রাগ হয়ে যায়। রাগ হয়ে যাওয়ার পর যখন পুরো ব্যাপারটা খুলে বলি তখন সে মনে করে ঠিকই তো, বিষয়টা ঠিক। তখন বলি ভাই এই যে তোয়াজ করে কথা বলা যে আপনি ভোটার হচ্ছেন বলে আপনাকে হুজুর হুজুর করবো, আর আমরা বলবো হ্যাঁ ভাই আমরা সৎ ভালো মানুষ, আমরা ফেরেস্তা, আর আপনি শুনে যাবেন, শুনে বিশ্বাস করবেন অথবা বিশ্বাস করবেন না, এই যে প্রক্রিয়ার মধ্যে চলছে এটাকে আমরা ভাঙার জন্য নির্বাচনে আসছি। মানে সামগ্রিক নির্বাচনে যে একটা মূর্তি তৈরি হয়েছে মানুষের মধ্যে, খারাপ অথবা ভালো, এই দোনোটাকে আমরা চ্যালেঞ্জ করার জন্য, ভাঙার জন্য, একটা ভাঙা আক্ষরিক অর্থে ভাঙার জন্যই আসছি। সেই ভাঙার জানি অনেক কষ্ট, এই ভাঙার জন্য ঝুঁকি আছে, মৃত্যু ঝুঁকি পর্যন্ত আছে, সেটা নিয়ে আমরা নেমেছি। তো সেই ক্ষেত্রে আস্থার কারণ আরেকটা আছে, এই যে আস্থাহীনতা, এটা তো অবশ্যই তৈরি এমনি এমনি তৈরি হয় না, রাজনীতিবিদরাই তৈরি করছে, রাজনীতি কর্মীরাই তৈরি করছে। এটা ভাঙা বা রাজনীতিবিদের কাজ, রাজনীতি কর্মীরই কাজ। ওয়াসার এমডিকে খাওয়ানোর জন্য নোংরা পানি নিয়ে যাওয়ার ঘটনার মাধ্যমে আপনি আলোচনায় আসেন। ওই মুহূর্তে এলাকাবাসীর জন্য কি পরিবর্তন এনেছিল? এরপর পানির মান কি কোনো উন্নতি হয়েছে? ওই মুহূর্তে তেমন পরিবর্তন হয় নাই, প্রায় একই রকম ছিল। পরে যেটা হয়েছে কিনা, পরে হয়েছে কি, আমরা এই পানি ওয়াসার ঘটনাটা তো 19 সালের ঘটনা, কিন্তু এই ওয়াসার আমাদের ওই অঞ্চলের সংকট হচ্ছে দীর্ঘ 2 যুগেরও অধিক সময় ধরে। এবং এমন না বিষয় আমি একাই প্রতিবাদ করেছি, প্রতিবাদের নানা মাত্রা হয়েছিল, কিন্তু ওইটাকে বিশেষত্ব পেয়েছিল, এই জন্য এত হইচই হয়েছে। ওই আগের 12 সালে আমরা যখন ওয়াসা এমডির সাথে দেখা করি, ওনার সাথে আমাদের এলাকার হাজার হাজার মানুষের স্বাক্ষর নিয়ে একটা প্রতিবাদ স্বরূপ তার সাথে আলোচনা করেছিলাম। প্রথমত সে পাত্তাই দেয়নি আমাদেরকে, দ্বিতীয়ত সে নানা রকম প্রকল্পের কথা শুনে বুঝে আমাদের ওখান থেকে পাঠিয়ে দিয়েছে, ওয়াসা ভবন থেকে। তারপর 19 সালের ঘটনা, 19 সালের ঘটনার পরে ওয়াসার, তার আগে 19-এর আগে থেকে ওয়াসার বা ঢাকা শহরে প্রকল্প নেওয়া হয়েছে। আমাদের ঢাকা ছাড়া একটা অংশে এখন সেই প্রকল্পের কাজ আংশিক শেষ হয়েছে। প্রকল্পের নামে অনেক টাকা খরচ হয়েছে, সেই খরচ টাকা লুটপাট হয়েছে, প্রমাণ হচ্ছে আমাদের এই প্রকল্প অনেক ফেল করতে যাচ্ছে। প্রকল্প এই মাত্রায় হয়েছে, এই প্রকল্প আগামী 5 বছর পর্যন্ত টিকবে কিনা আমি যথেষ্ট সন্দিহান। এটা তো মানুষের বিষয়, ভোটারের বিষয়, সেটা মানুষ কি করবে, আমি চাই মানুষের স্বাধীনতা বিশ্বাস করি, তো মানুষ সিদ্ধান্ত নেই। কিন্তু আমরা কেন নির্বাচনে আসি সেটা আমরা বলতে পারি। আমরা আসি বাধ্য হয়ে, আমরা আসি প্রতিবাদ স্বরূপ, আমরা আসি মানুষের মধ্যে যে ভোটের যে একটা মূর্তি তৈরি আছে, ভোট নির্বাচনের প্রক্রিয়া মূর্তি আসলে ভাঙতে, এইটা আমরা বলছি মানুষকে, আমাদের সাধ্যের চেয়ে চেষ্টা করে যাচ্ছে বেশি। এখন মানুষের এটার সিদ্ধান্ত বা এটার ফলাফল শেষ পর্যন্ত মানুষের মাধ্যমে আমরা জানতে পারবো এবং সেটা মানুষই সিদ্ধান্ত নেবে, ওই জায়গাটা আমরা চর্চা করছি। আর রাজনীতিতে আসলে শর্টকাট বলতে কিছু নাই। আজকে আমরা যেই ঘটনা করছি এটার ফল হয়তো 20 বছর পরে পড়তে পারে, অথবা এবারও পড়তে পারে, সেটা আমরা জানি না, সেটা ভোটারই সিদ্ধান্ত নেবে। কিন্তু আমরা আমাদের জায়গা থেকে আমাদের যে সাধ্য, যেই সামর্থ্য, তার চেয়ে অনেক বেশি চেষ্টা করছি, সেটা আমরা ভোটারদের বলতে পারি। এটা অনেক কঠিন কাজ, কিন্তু হচ্ছে ওই রাজনীতিতে তো শূন্য থেকে আসবে না, রাজনীতি মানুষের মধ্যে থেকে আসবে, কাজের মাধ্যমে আসবে। আমরা ওই রাজনীতি এই নির্বাচনে আসার আরেকটা অন্যতম কারণ হচ্ছে প্রকৃত অর্থে মানুষ, প্রাণ, প্রকৃতি, তার জীব এবং জগৎকে নিয়ে যে একটা সহজ সুন্দর বসবাস করা যায়, সেই রাজনীতি নির্মাণের একটা অংশ চর্চা আমরা এখন করতে চাচ্ছি এখানে। আমরা ওই অঞ্চলের মানুষের অধিকার চাই, ওই অঞ্চলের মানুষের সম্মান ও মর্যাদা নিয়ে বাঁচুক সেটা চাই। পাশাপাশি রাজনীতি যে মানুষের থেকে দূরে সরে চলে গেছে, এটা তো মানুষের দোষ না, দোষ হচ্ছে রাজনীতির। আমরা সেই ক্ষেত্রে রাজনীতি এবং রাজনীতিবিদের এবং রাজনৈতিক কর্মী এবং রাজনীতিটা যাই বলি, পুরোটা যে বিষয়টা হচ্ছে মানুষের সাথে লেগে থাকতে হয়, মানুষের মাধ্যমে বড় হয়, এটা মানুষের মাধ্যমে বিকশিত হয়, আবার মানুষ দ্বারাই ওটাকে ধ্বংস হয়। এই চর্চাটা, এই পরীক্ষা নিরীক্ষাটা করতে আমরা নির্বাচনে আসছি। আমরা আশা করছি যে এই পরীক্ষা নিরীক্ষায় পাস ফেল তো জনগণ নির্ধারণ করবে, আমরা দেওয়ার চেষ্টা করছি। সেক্ষেত্রে আমাদের ঘাটতি আছে, আমাদের অবহেলা আছে, কিন্তু আমাদের মানে আকাঙ্ক্ষার শেষ নাই। আমরা আকাঙ্ক্ষা করছি এবং আমরা ওই অনুযায়ী চেষ্টাও করছি। সেক্ষেত্রে শেষ পর্যন্ত মানুষের কাছে কত দূর পৌঁছতে পারবো সেটা মানুষই ভালো বুঝবে। মানে এই বিষয়টাই আসলে খুব ভালো ছিল, যে এটা তো খুবই দরকার, বাংলাদেশের সংস্কার ছাড়া কিছুই হবে না, এটা পরিষ্কার বুঝি। এবং এই নির্বাচনে আসতে গিয়ে নানা রকম কর্মকাণ্ডে দিয়ে বুঝলাম। কিন্তু এই রেফারেন্ডামের জায়গাটা যেই মানুষের মধ্যে যেই অবস্থায় আছে, আমাদের যেহেতু এখন ভোটের রাজনীতি, মানুষ ভোটারের সাথে একটা সম্পর্ক আছে, ভোট পাওয়া না পাওয়ার একটা বিষয় আছে, এটা হচ্ছে বহু মানুষ জানেই না। তারপর যারা জানে তারা বিভ্রান্ত, যে কোনটা হ্যাঁ হ্যাঁ কেন না কেন, এবং এইরকম করে যে কি একটা অবস্থার মধ্যে আছে। এই জন্য আমরা এটাকে নিয়ে আরও ভালো মতো স্টাডি করছি, আমরা নিজেরা বোঝার চেষ্টা করছি, করে আমরা একটা অবস্থান নিব যে আমরা নয়ের পক্ষে থাকবো না হায়ের পক্ষে থাকবো, হায়ের কি পুরোটাই হায়ের পক্ষে থাকবো, নাকি এই হা ক্রিটিক করবো।
এটা নিয়ে আমরা খুব শীঘ্রই আমরা এটা আমাদের অবস্থান পরিষ্কার করব। এটা করার দরকার এই জন্য, মানুষ খুব একটা ধোঁয়াশার মধ্যে আছে। আমরা এই প্রচার প্রচারণায় বুঝলাম, আমাদের কাছে মনে হয়েছে 10% মানুষ ঠিক মতো হানা বুঝছে কিনা এটা সন্দেহ আছে।